হ্যালো, আমি শিবনাথ দাস আর এসডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি পড়াবো ক্লাস 12-এর লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, যাকে সংক্ষেপে আমরা এলপিপি বলি। যে সমস্ত ছাত্ররা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে নিলে আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো তোমরা খুব সহজেই খুঁজে পাবে এবং আমি যে ভবিষ্যতে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশনও তোমরা পেয়ে যাবে। এর আগে আমি ক্লাস 12-এর অনেকগুলো ক্লাস নিয়েছি। অনেক ছাত্ররাই হয়তো সেই ক্লাসগুলো দেখেনি, আমার চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। এলপিপি বেসিক্যালি একটা টেকনিক, যেই টেকনিকের সাহায্যে লিমিটেড রিসোর্স থাকা সত্ত্বেও আমরা কোনো সংস্থার প্রফিটকে ম্যাক্সিমাম করতে পারবো বা লসকে মিনিমাম করতে পারবো। বিষয়টা একটু সহজ করে বলি। ধরো একটা অর্গানাইজেশন বা একটা কারখানা, তার সমস্ত কিছুই কিন্তু লিমিটেড। কারখানার ম্যান পাওয়ার লিমিটেড, কারখানার ওয়ার্কিং আওয়ার লিমিটেড, কারখানার র মেটেরিয়াল লিমিটেড, অর্থাৎ সমস্ত কিছুই লিমিটেড। এখন এই সমস্ত লিমিটেড বস্তু বা বিষয়কে নিয়েই আমাদের কি করতে হবে? কারখানার প্রফিটকে বাড়াতে হবে, আর যদি লস হয় তাহলে লসকে কমাতে হবে। এই কাজটাই সহজে করে দেয় লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এটি প্রথম ডেভেলপ করেন একজন রাশিয়ান ম্যাথামেটিশিয়ান ক্যান্টরভিচ 1939 সালে। তবে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করার অনেক টেকনিক থাকলেও ক্লাস 12-এ শুধুমাত্র গ্রাফিক্যাল মেথডটাই আছে। অন্যান্য আরও কিছু মেথড তোমরা উঁচু ক্লাসে গিয়ে শিখবে। এলপিপিতে বলার মতো অনেক কিছুই আছে, কিন্তু পুরোটা বলতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। আমি ক্লাস 12-এর অঙ্ক করার জন্য যেটুকু বলার দরকার সেটুকুই জিস্ট করে তোমাদের সামনে তুলে ধরছি। ক্লাস 12-এর অ্যানুয়াল এক্সামে 3-এর দাগের এতে এলপিপি থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকে। একটা হচ্ছে ফর্মুলেশন অফ এলপিপি আর একটা হচ্ছে সলিউশন অফ এলপিপি। তোমাদেরকে এখন আমি কি করে এলপিপি ফর্মুলেট করতে হয় তার একটা অঙ্ক করে দেখাচ্ছি, এবং কি করে এলপিপি সলিউশন করতে হয় তারও একটা অঙ্ক করে দেখাচ্ছি। এখানে আমি একটা কোশ্চেন পেপার তোমাদের সামনে দেখাচ্ছি। এটি হলো এইচএস এর কোশ্চেন পেপার। এই অঙ্কটা হলো 3-এর দাগের এর 2 নম্বর প্রশ্ন। আমি একটু আগেই বলেছি 3-এর দাগের এতে দুটো প্রশ্ন থাকে, যার মধ্যে একটা হচ্ছে ফর্মুলেশন অফ এলপিপি। এই দেখো, এই প্রথমটা হচ্ছে ফর্মুলেশন অফ এলপিপি আর সেকেন্ডটা হচ্ছে সলিউশন অফ এলপিপি। প্রত্যেকটা প্রশ্নের মার্কস কিন্তু 5। তোমাকে আনসার এনি ওয়ান কোশ্চেন করতে হয়। তো আমি এখন প্রথমে 2 নম্বর প্রশ্নটার দিকে তোমাদেরকে একটু দেখতে বলছি। এই প্রশ্নটাতে দেখো কেমন ফর্ম। এটা হচ্ছে এলপিপির ফর্ম। একটা ম্যাক্সিমাইজ ফাংশন থাকে আর একাধিক সাবজেক্ট টু কনস্ট্যান্ট ফাংশন থাকে। এটা 2 বা 3ও হতে পারে, এক এক প্রশ্নে এক এক রকম হয়। খেয়াল করার বিষয়, এখানে যে ইকুয়েশনগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু সর্বদা ইকুয়েশন না হয় ইনইকুয়েশন বা অসমীকরণই হয় জেনারেলি, তবে কিছু কিছু ক্ষেত্রে এগুলো সমীকরণও হতে পারে। আর এখানে যে অসমীকরণ থাক বা সমীকরণ থাক, অর্থাৎ ইনইকুয়েশন থাক, ইকুয়েশন থাক, তাদের কিন্তু সর্বদাই ভেরিয়েবলের পাওয়ার 1 হবে, অর্থাৎ এখানে যারা থাকবে সবাই কিন্তু লিনিয়ার হবে। সেই জন্যই এই মানে অঙ্কগুলোর নামই হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। অর্থাৎ এখানকার ইকুয়েশনগুলো বা ইনইকুয়েশনগুলো কখনোই সেকেন্ড ডিগ্রির বা থার্ড ডিগ্রির হতে পারবে না। তাহলে সেই অঙ্কগুলোকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বলতে পারবো না, বা তাদের আমরা এখন যেভাবে সলভ করছি সেভাবে সলভ করাও সম্ভব নয়। এটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের মানে কি বলবো, কনস্ট্রাকশন বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। একটা কমপ্লিট লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম দেখতে এরকম হয়। প্রথমে ম্যাক্সিমাইজ ফাংশন থাকে বা মিনিমাইজ ফাংশন থাকে, তারপর সাবজেক্ট টু কনস্ট্যান্টস থাকে। সেখানে দুটো ইনইকুয়েশন থাকতে পারে, 3টে ইনইকুয়েশন থাকতে পারে, বা একটি ইকুয়েশন থাকতে পারে। আর তার সাথে নিচে এই দুটো ভেরিয়েবলের শর্ত দেওয়া থাকে। এগুলো সবসময় গ্রেটার দেন 0ই হয় বা গ্রেটার ইকুয়াল টু 0ই হয়। তার কারণ এটা হচ্ছে মানুষের সংখ্যা বা এটা হচ্ছে সময়ের পরিমাণ। যেহেতু লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম জেনারেলি বাস্তব সমাজের ওপর বা বাস্তব কোনো একটা ফ্যাক্টরের ওপর ভিত্তি করে তৈরি হয়, তাই যে ভেরিয়েবলগুলো থাকে সেই ভেরিয়েবলগুলো সর্বদাই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। দেখবে সেই জন্য যখন আমরা গ্রাফিক্যাল মেথডে লিনিয়ার প্রোগ্রামিং সলভ করব, তখন প্রত্যেকটা গ্রাফই ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টেই এক্স গ্রেটার দেন 0 হয় এবং ওয়াই গ্রেটার দেন 0 হয়।
এই ধরনের ইকুয়েশন হচ্ছে এই ধরনের একটা অঙ্ক জেনারেলি তোমাদের দেওয়া থাকে, তাকে ফর্মুলেট করলে এই ধরনের ইকুয়েশন বা ইনইকুয়েশন বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম তৈরি হয়। অর্থাৎ এটাকে তোমরা যদি ফর্মুলেট করো বা এটাকে যদি তোমরা সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করো, তাহলে এইভাবে একটা এলপিপি তৈরি করতে পারবে। এটার একটা ফর্ম হচ্ছে এই ধরনের। তো আমাদের বললাম যে তোমাদের এইচএসে এই ধরনের একটা অঙ্ক থাকে এবং এই ধরনের একটা অঙ্ক থাকে, তোমাদের কিন্তু যে কোনো একটা অ্যাটেন্ড করতে হয়। এখন আমি তোমাদের এসএনদের বইয়ের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রশ্নটা হচ্ছে, এ ফার্মার পারচেসেস sheep and goats at rupee 150 per sheep and rupee 200 per goat and sell them at a profit of rupee 15 per sheep and rupee 20 per goat. The farmer does not have accommodation for more than 100 animals and cannot afford to pay more than 6,000. He wishes to purchase both kind of animals in order to have the maximum profit. Formulate the problem as LPP. আমি একটু আগেই বলেছি তোমাদের এইচএসে একটা প্রশ্ন থাকে যেখানে এলপিপি ফর্মুলেট করতেই বলে, সেটা হচ্ছে এই ধরনের প্রশ্ন। আর একটা প্রশ্ন থাকে যেখানে এলপিপি ফর্মুলেট করা থাকে, সেটাকে সলভ করতে হয়। তো আমি দু ধরনের প্রশ্ন নিয়েই তোমাদের সাথে আলোচনা করছি। আমি এইচএস এর কথা বলছি। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কি এলপিপির প্রশ্ন আসে? সেটার সম্ভাবনা খুব কম, কেননা জেনারেলি এলপিপি থেকে ছোট প্রশ্ন কমই করা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এলপিপি থেকে বড় প্রশ্নই হয়। তো রেয়ার কেসে 2-4টে কম্পিটিটিভ এক্সামে একটা দুটো প্রশ্ন আসলেও আসতে পারে, তবে এই জায়গা থেকে কম্পিটিটিভ এক্সাম থেকে প্রশ্ন কমই আসে। তো যাই হোক, আমরা এই এলপিপিটাকে কি করে ফর্মুলেট করছে সেটা দেখে নিই। আমি হয়তো খাতায় করতে পারতাম, সেক্ষেত্রে সময় বেশি লেগে যাবে বা ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে, সেই জন্যই আমি একটা বইয়ের এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবার প্রথম কাজ হবে আমাদের ভেরিয়েবলটাকে চুজ করা। তো তোমরা একটা জিনিস নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে, যে এখানে ভেরিয়েবল হচ্ছে শিপ অ্যান্ড গোট। তাই এটাই প্রথমে ধরে নেওয়া হচ্ছে যে আমরা মনে করছি এক্স খানা শিপ এবং ওয়াই খানা গোট ক্রয় করা হচ্ছে। তো যেহেতু ছাগল এবং ভেড়া সংখ্যায় কখনোই নেগেটিভ হতে পারবে না, অর্থাৎ আমরা আয়দার ছাগল ভেড়া কিনবো বা শিপ গোট কিনবো, না হলে কিনবো না, তাই স্বাভাবিকভাবেই এক্স গ্রেটার ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0। এখন দেখো, এই যে এক্স আর ওয়াই এই দুটোকে আমরা বলি হচ্ছে ডিসিশন ভেরিয়েবল, অর্থাৎ এরাই ঠিক করে দেবে যে যে ফার্মার ছাগল ভেড়া কিনছে তার প্রফিটটা ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে। এই এক্স ওয়াই সংখ্যায় কিন্তু ঠিক করে দেবে। সেই জন্য এইটা তো অবশ্যই ভেরিয়েবল, কিন্তু এলপিপির ক্ষেত্রে এই ভেরিয়েবলগুলোকে আমরা বলি ডিসিশন ভেরিয়েবল। ঠিক আছে, এখন আমি কটা ছাগল কিনছি, এক্সখানা ছাগল কিনছি, কটা ভেড়া কিনছি, এক্সখানা ভেড়া কিনছি, আর কটা ছাগল কিনছি, ওয়াইখানা ছাগল কিনছি। এখন এই বলে দিয়েছিল যে একটা সিপে প্রফিট হচ্ছে 15 টাকা। এই দেখো, একটা সিপে হচ্ছে প্রফিট 15 টাকা এবং একটা গোটে প্রফিট হচ্ছে 20 টাকা। তাহলে আমাদের টার্গেট কি থাকবে, যে যেহেতু একটা সিপে প্রফিট 15 রুপিস, তাহলে এক্সখানা সিপে কত 15x, আর একটা গোটে প্রফিট হচ্ছে 20 রুপি, তাহলে ওয়াই খানা গোটে প্রফিট হচ্ছে 20 ওয়াই। তাহলে এইটা যদি আমি যোগ করে দিই তাহলে আমার টোটাল প্রফিট। এখন এই এক্স আর ওয়াই এর ওপরই তো ডিপেন্ড করবে যে আমার জেডটা কখন ম্যাক্সিমাম হবে। সেই জন্য এই ফাংশনটাকে বলি আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ ফাংশন বা অবজেক্টিভ ফাংশন, অর্থাৎ এটাই আমাদের অবজেক্ট, যে কি করে এই জেড ফাংশনটাকে বা কি এক্স বা কি ওয়াই চুজ করলে আমরা এই জেড ফাংশনটাকে ম্যাক্সিমাম করতে পারবো। এই ফাংশনটাকে সেই জন্য আমাদের অবজেক্টিভ ফাংশনও বলা হয়। তাহলে আমাদের অবজেক্টিভ ফাংশনটা কি হলো, ম্যাক্সিমাইজ জেড 15x প্লাস 20y। এখন দেখো, এর সাথে দুটো কন্ডিশন ছিল, যে বলেছিল যে ফার্মারের কাছে 6,000-এর বেশি টাকা নেই, অর্থাৎ যদি গোট এবং শিপ তাকে কিনতে হয় তাহলে এই 6,000 রুপির মধ্যেই কিনতে হবে। এবং আরেকটা জিনিসও বলা আছে যে তিনি যেখানে গোট এবং শিপ রাখবেন সেখানে 100টা অ্যানিম্যালের বেশি রাখা যাবে না, অর্থাৎ 100টা অ্যানিম্যালের অ্যাকোমোডেশন সেই ফার্মারের কাছে আছে। তাহলে আমরা কি ধরেছিলাম, এক্স খানা শিপ এবং ওয়াই খানা গোট সে কিনবে, তাহলে খুব স্বাভাবিকভাবেই এক্স প্লাস ওয়াই লেসার ইকুয়াল টু 100 হবে। তার কারণ এক্স এবং ওয়াই মিলে তার যে কি বলবো অ্যাকোমোডেশন আছে সেটা 100টার বেশি ক্রস করবে না, তাই এক্স প্লাস ওয়াই লেসার ইকুয়াল টু 100। আর কি বলেছিল যে তার কাছে 6,000 টাকাই আছে,
তাহলে তাকে যদি গোট এবং শিপ কিনতে হয় 6,000 টাকার মধ্যেই কিনতে হবে, সে তো আর 6,000 টাকার বেশি কিনতে পারবে না। তাই স্বাভাবিকভাবেই মানে 150x প্লাস 200y লেসার ইকুয়াল টু 6,000 হবে, কারণ একটা শিপের কস্ট ছিল 150 আর একটা গোটের কস্ট ছিল 200। তাহলে 150x প্লাস 200y লেসার ইকুয়াল টু 6,000। এই দুটো হচ্ছে আমাদের রেস্ট্রিকশন, যে দুটো রেস্ট্রিকশনের ওপর ভিত্তি করে আমাকে এই জেড ফাংশনটাকে ম্যাক্সিমাম করতে হবে। এই রেস্ট্রিকশনগুলো সবসময় থাকে, সেই জন্যই আমি শুরুর দিকে দেখবে এই কথাটা বলেছিলাম। দেখো, সুন্দরভাবে সাজানোর পর এরকম একটা ফর্ম আসবে। তাহলে সবগুলোকে আমরা এক জায়গায় করে দিচ্ছি এবার। ম্যাক্সিমাইজ ফাংশন কি ছিল? জেড 15x প্লাস 20y, আর সাবজেক্ট টু কনস্ট্যান্টস কটা এসেছিল? দুটো, x প্লাস ওয়াই লেসার ইকুয়াল টু 100 অ্যান্ড 150x প্লাস 200y লেসার ইকুয়াল টু 6,000। আর যেহেতু x আর y শিপ এবং গোটের সংখ্যা ছিল, তারা তো গ্রেটার ইকুয়াল টু 0 ছিলই। তাহলে এই টোটালটা মিলে কিন্তু একটা এলপিপি তৈরি করবে। অর্থাৎ তোমাকে যদি এলপিপি ফর্মুলেট করতে বলে তাহলে এই প্রত্যেকটা জিনিসই থাকতে হবে। এখানে ম্যাক্সিমাইজ ফাংশনটা থাকবে, তারপর সাবজেক্ট টু কনস্ট্যান্ট থাকবে, সেটা প্রশ্নে যে কটা কন্ডিশন দেওয়া থাকবে তার উপর নির্ভর করবে, এখানে দুটো হবে না তিনটে হবে, আর এক্স গ্রেটার ইকুয়াল টু 0 ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 সবসময় হবে। অনেক ছাত্ররা এতটা করে আর লাস্টে এক্স গ্রেটার ইকুয়াল টু 0 ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 লিখতে ভুলে যায়। অবশ্যই লিখবে, এটা কিন্তু বড় একটা ফ্যাক্টর, কেননা এক্স আর ওয়াই কখনোই নেগেটিভ হবে না, এবং এর উপরেই আমরা এলপিপির গ্রাফগুলো আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে পাবো। তাই অবশ্যই এটা লিখতে কিন্তু ভুলবে না। তাহলে এই হচ্ছে টোটাল ফর্মুলেশন অফ এলপিপি। আগের অঙ্ক আমরা যেটা করলাম সেটা ছিল হচ্ছে ফর্মুলেশন অফ এলপিপি, আর আমি এখন একটা সলিউশন অফ এলপিপি করে দেখাচ্ছি। আগের অঙ্কটা আমি কিন্তু জাস্ট বুঝিয়ে দিয়েছি, বইয়ে যেভাবে লিখে লিখে করা আছে তোমরা কিন্তু সেভাবেই প্র্যাকটিস করবে। এখন আসি এলপিপির সলিউশন কি করে করবে। আগের অঙ্কটা আমরা লাস্ট পর্যন্ত এরকম একটা জায়গায় পৌঁছেছিলাম, ঠিক আছে? এবার এটা থেকে কি করে এলপিপি সলিউশন করতে হয় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। ক্লাস 12-এ শুধুমাত্র গ্রাফিক্যাল মেথডটাই আছে, মানে সলিউশনের অনেক টেকনিক আছে, কিন্তু ক্লাস 12-এ গ্রাফিক্যাল মেথডেই একমাত্র এলপিপি সলিউশন করা হয়। উঁচু ক্লাসে তোমরা অন্যান্য মেথডও শিখবে, তাই আমরা এখানে শুধুমাত্র গ্রাফিক্যাল মেথডেই সলিউশন করব। প্রশ্নে বলাও থাকে সলভ গ্রাফিক্যালি। তো প্রথমে তোমাকে কি করতে হবে? প্রথমে তোমাকে ধরে নিতে হবে উই কনসিডার এ সেট অফ রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট ও এক্স অ্যান্ড ও ওয়াই। ঠিক আছে, প্রথম কাজ তাহলে কি একটা, এটা লিখতে হবে কিন্তু আমি বলে বলে দিচ্ছি, জাস্ট ভিডিও লেন্থ যাতে বড় না হয় সেই জন্য। তাহলে প্রথমে কি করতে হবে? উই কনসিডার এ সেট অফ রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস ও এক্স অ্যান্ড ও ওয়াই ইন দ্য প্লেন অফ পেপার। তাহলে প্রথমে এটা তোমাকে ধরে নিতে হবে, এটা লিখেও নিতে হবে। দেন উই ড্র দ্য স্ট্রেট লাইন। এটা কিন্তু ইনইকুয়েশনের গ্রাফ আমরা আঁকতে পারি না, তো আমরা স্ট্রেট লাইনের গ্রাফ আঁকি। তারপর আমরা কি করব? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 50 বা 50, অর এটাকে আমরা কি লিখতে পারি? এক্স বাই 50 প্লাস ওয়াই বাই 50 সমান সমান কত? 1। আর একটা ছিল হচ্ছে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 90। এবার এটাকে আমরা কি লিখতে পারি? এক্স বাই 30 প্লাস ওয়াই বাই 90 ইকুয়াল টু 1। তাহলে আরেকবার শুরু থেকে বলছি, প্রথমে তোমার কাজ কি হবে? প্রথমে ও এক্স এবং ও ওয়াইকে ধরে নিতে হবে এবং লিখতেও হবে। তারপর কাজ কি হবে? উই ড্র দ্য স্ট্রেট লাইন, যেটা দেওয়া থাকবে সেটা, অর্থাৎ এটা তো ইনইকুয়েশন আছে, সেখান থেকে আমরা ইকুয়েশন ফর্ম করে নিচ্ছি, এটাও ইনইকুয়েশন আছে, সেখান থেকে ইকুয়েশন ফর্ম করে নিয়ে সেটাকে আমরা এখানে ড্র করব। এখন ড্র করার জন্য আমরা কি করব? কোঅর্ডিনেটগুলো ধরে নিচ্ছি, এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এখানেও তাই 10, 20, 30, 40, 50, 60, 70, 80 অ্যান্ড 90। কেন ম্যাক্সিমাম 90 আছে বলে আমরা 90 পর্যন্তই ধরে নিলাম। এবার এটাকে যদি ড্র করা হয়, এটা ইন্টারসেপ্ট ফর্মে লেখা আছে, তাহলে 50-50 তে কাট করবে। 10, 20, 30, 40, 50, তার মানে এখানে একটা পয়েন্ট, 10, 20, 30, 40, 50, তাহলে এখানে একটা পয়েন্ট। তাহলে আমরা কি করব? এই দুটো পয়েন্টকে জুড়ে দেবো। তাহলে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের গ্রাফ, যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 50। সেকেন্ড স্ট্রেট লাইন কত? এক্স ইকুয়াল টু 30-তে কাট করছে, তাহলে 10, 20, 30, আর ওয়াইকে 90-তে কাট করছে, এটা হচ্ছে 90। তাহলে এখান থেকে
তুমি 30 পর্যন্ত জুড়ে দিচ্ছ। তাহলে এটা কিন্তু হচ্ছে 30,0, ঠিক আছে, এটা হচ্ছে 50,0, আর এটা হচ্ছে, এটা কত ছিল, এটাও 50,0, সরি 0,50, আর এটা হচ্ছে 0,90, ঠিক আছে। এই কোঅর্ডিনেটগুলো যেখানে যেখানে ইন্টারসেক্ট করলো বা ইন্টারসেক্ট করলো সেই জায়গাগুলো তোমরা লিখে দিচ্ছ। তাহলে স্টেপ 1 থেকে আমি আরেকবার বলছি, উই কনসিডার এ রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস ও এক্স অ্যান্ড ওয়াই ইন দ্য প্লেন অফ পেপার। এই কথাটা লিখে তারপর তুমি দুটো কোঅর্ডিনেট ড্র করছো। তারপরে কি করব, উই ড্র দ্য স্ট্রেট লাইনস, যেটা ইন ইকুয়েশন দেওয়া থাকবে সেটাকে আমরা স্ট্রেট লাইনে কনভার্ট করে তাকে ড্র করব। এগুলো সব লিখে লিখে করবে, আমি যেটা মুখে বলছি সেটা তোমরা লিখবে বা বইটাকে একবার দেখে নেবে, তাহলে বই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, শুধু বুঝে নাও। এখন এই যে এগুলো কিন্তু স্ট্রেট লাইন ড্র হলো, কিন্তু এগুলো তো স্ট্রেট লাইন নয়, এগুলো তো ইনইকুয়েশন, তাহলে এদের জন্য রিজিয়ান আসে। ক্লাস 11-এ যারা ইনইকুয়েশন পড়েছো তারা জানো। এবার রিজিয়ান কি করে বের করবো? আচ্ছা, 0, 0 কি এই স্ট্রেট ইনইকুয়েশনটাকে স্যাটিসফাই করে? দেখো x0 y0 হলে কি হচ্ছে, টোটালটা 0, 0 50 থেকে কম, তাহলে কি হবে, এই ইনইকুয়েশনটা 0 দ্বারা স্যাটিসফাই হবে। এবার এটার গ্রাফ কোনটা, অর্থাৎ এটা থেকে কোন স্ট্রেট লাইনটা এসছে, এই স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনের গ্রাফ কোনটা, এইটা। এটা কি 0, 0 দ্বারা যেহেতু এ স্যাটিসফাই হচ্ছে বা এই ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে, তাহলে অ্যারোগুলো 0 দিকে হবে। তাহলে অ্যারোগুলো কোন দিকে হবে, 0 দিকে হবে। এটা হচ্ছে নিয়ম। যারা ক্লাস 11-এর ইনইকুয়েশন বা ইনইকুয়ালিটি বা অসমীকরণ পড়েছো তারা জানো। আচ্ছা, এবার এটাকেও দেখতে হবে 0, 0 দ্বারা স্যাটিসফাই হয় কিনা। এটাও 0, 0 দ্বারা স্যাটিসফাই হচ্ছে, তাহলে এর ক্ষেত্রেও অ্যারো হচ্ছে এইটা, ঠিক আছে, অর্থাৎ 0 দিকে। যদি 0, 0 দ্বারা স্যাটিসফাই হয় তাহলে অ্যারোগুলো 0 দিকে হবে, আর যদি 0, 0 দ্বারা এরা স্যাটিসফাই না হতো, ফর এক্সাম্পল এটা গ্রেটার ইকুয়াল টু থাকতো, তাহলে অ্যারোগুলো বাইরের দিকে হতো। এবার দেখো এই দুটো লাইন কোথায় ওভারল্যাপ করছে বা কমন পোর্শন কোনটা, সেটা হচ্ছে এইটা। এটাকে আমাদের বলা হয় রিজিয়ান, ঠিক আছে, ফিজিবল রিজিয়ান। এই রিজিয়ানের আশপাশে যে সলিউশন, মানে আশপাশে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন থাকবে বা আশপাশে যে সমস্ত পয়েন্ট থাকবে, সেটাই হচ্ছে আমাদের কি বলবো, এই এক্স এবং ওয়াই এর ভ্যালু হিসেবে ট্রিট করতে হবে, যতগুলো কর্নার পয়েন্ট থাকবে। আরেকবার বলছি, আমি সময় বাঁচানোর জন্য শুধুমাত্র বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি, পুরো লিখে কিভাবে করতে হয় তোমরা বইটাকে একবার ফলো করে নেবে, ঠিক আছে। এবার তাহলে কটা কর্নার পয়েন্ট আছে, এই একটা কর্নার পয়েন্ট, এই একটা কর্নার পয়েন্ট, এই একটা কর্নার পয়েন্ট, এই একটা, তাহলে 1 2 3 4 রিজিয়ানের চারপাশে যতগুলো কর্নার পয়েন্ট থাকবে সেই কর্নার পয়েন্টের এক্স ওয়াই এর ভ্যালুগুলো বের করতে হবে। ইন জেনারেলি কিছু কর্নার পয়েন্ট অটোমেটিক বেরিয়েই থাকে। দেখো এখানে 0টা বের করা, মানে 0, 0 এটা 050 বের হয়ে আছে, এটা 30, শুধু আমাকে এটা বের করতে হবে। তাহলে এটা কাকে কিভাবে বের করবো, এই লাইনটা এবং এই লাইনটা সলিউশন করলে আমি এটাকে এ ধরে নিচ্ছি, এই পয়েন্টটাকে। এখন এই লাইনটা এবং এই লাইনটা সলিউশন করলে এটাকে তোমরা নাম্বার দিয়ে দেবে অবশ্যই, অর্থাৎ এটাকে যদি তুমি 1 বলো, এটাকে যদি তুমি 2 বলো, ঠিক আছে। তাহলে সলভিং 1 and 2 কি পাচ্ছ, সলভিং 1 and 2, 1 এবং 2 কে সলভ করলে তুমি পাবে হচ্ছে এক্স, যদি 20 হয় 30 2 60 আর 30 হলো 90, x20 y30, 1 and 2 পাচ্ছি হচ্ছে আমরা x20 y ইকুয়াল টু 30। তাহলে এটা কিন্তু এটাও লিখে লিখে করবে যে সলভিং 1 and 2 সলভটা দেখাবে, উই গেট দ্য পয়েন্ট এ। তাহলে আমরা 4টে কর্নার পয়েন্ট পেয়ে গেলাম। এর পরের কাজ হবে এই 4টে কর্নার পয়েন্টে জেডের ভ্যালু বের করা, ঠিক আছে। আরেকবার বলছি, এর পরের কাজ হচ্ছে 4টে কর্নার পয়েন্টে জেডের ভ্যালু বের করা, ঠিক আছে। তাহলে এরপরে আমরা একটু গুছিয়ে করে দেখাচ্ছি। এরপরে তাহলে তুমি কি লিখবে, কর্নার পয়েন্ট, মানে এভাবে করলে ভালো হয়, কর্নার পয়েন্ট, ঠিক আছে, কর্নার পয়েন্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছে দ্য ভ্যালুজ অফ অবজেক্টিভ ফাংশন, এখানে লেখো দ্য ভ্যালুজ অফ অবজেক্টিভ ফাংশন বা ভ্যালুজ অফ জেড লিখে দাও। অবজেক্টিভ ফাংশন জেডও লিখতে পারো বা দ্য ভ্যালুজ অফ জেড। এখন এই যে টেবিলটা, এই টেবিলটার তোমাকে প্রত্যেকটা কর্নার পয়েন্টে জেডের ভ্যালুটাকে চেক করতে হবে। তাহলে কর্নার পয়েন্ট কি কি এসেছে, প্রথমে আছে আমাদের হচ্ছে 0 0, আর কি আছে 050, আর কি আছে 050 30 0, আর একটা আছে হচ্ছে 20 30। এবার তুমি জেড এর ভ্যালু কত, জেড ইকুয়াল টু 4x, এখানে জেডটা লিখে দাও, তাহলে আমরা হিসেবটা চহরি, 4x প্লাস ওয়াই ছিল জেড। তাহলে 0 0 তে জেড এর ভ্যালু কত হবে, অবভিয়াসলি 0 হবে। 050 তে
জিরো ফিফটিতে হচ্ছে 50, আচ্ছা 30 কত 120, 30 120, আর 30 কত হচ্ছে 20তে 80, আর 3110। তাহলে এই হচ্ছে চারটে কর্নার পয়েন্টে আমাদের ভ্যালু, ঠিক আছে, চারটে কর্নার পয়েন্টে জেডের ভ্যালু। এখন আমাদের জেডটা কি ছিল, ম্যাক্সিমাইজ ফাংশন ছিল, দেখো এখানে লেখা আছে জেড হচ্ছে ম্যাক্সিমাইজ ফাংশন। তাহলে এখানকার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেই ভ্যালুটাই হবে হচ্ছে ম্যাক্সিমাইজ ভ্যালু, এবং তার জন্য যে কর্নার পয়েন্ট আসবে সেটা হচ্ছে এলপিপি সলিউশন। আর যদি এটা মিনিমাইজ ফাংশন হতো তাহলে কিন্তু আমরা জিরোকে চয়েস করতাম, অর্থাৎ যেটাতে মিনিমাম হবে তার জন্য যে কর্নার পয়েন্ট আসবে সেটা হচ্ছে এলপিপি সলিউশন। দেয়ারফোর, তাহলে এখানে তুই কি লিখছো, দেয়ারফোর দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড, ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড ইকুয়াল টু 120 at the point কত x ইকুয়াল টু 30 and y ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সলিউশন অফ দ্য এলপিপি, ঠিক আছে। আমি কিন্তু সব জায়গায় পুরোটা লিখিনি, অবশ্যই তোমরা লিখে লিখে বইয়ের এক্সাম্পলটা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করো, যে জায়গায় যা যা লেখা আছে মোটামুটি সেই জিনিসগুলো লিখে একটা কমপ্লিট এলপিপি কি করে সলিউশন করে সেটা তোমরা করবে। বিষয়টাকে আমি জিস্ট করে বলে দিচ্ছি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা এলপিপি এই ফর্মে দেওয়া থাকবে, সবার প্রথম কাজ হবে তোমাকে কোঅর্ডিনেটগুলো ধরে নেওয়া, ঠিক আছে, অর্থাৎ তুমি ও এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটগুলো যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটগুলো নিচ্ছ সেটা বলে নেবে, লিখে নেবে। তারপরের কাজ হবে এই ইনইকুয়েশনগুলো থেকে বা ইনইকুয়ালিটিগুলোকে ইকুয়েশনে কনভার্ট করা, সেটা বলে করবে, লিখে করবে, বইটা একটু দেখে নেবে। ইকুয়েশনে কনভার্ট করে যতগুলো ইনইকুয়েশন থাকবে সবাইকে একসাথে ইকুয়েশনে কনভার্ট করে নেবে, তারপর তাদেরকে ইন্টারসেপ্ট ফর্মে লিখে নেবে। ইন্টারসেপ্ট ফর্মে লিখলে আমাদের গ্রাফটা আঁকতে সুবিধা হয়। জেনারেলি গ্রাফ পেপারে আমরা কোনো অঙ্ক করি না, খাতাতেই আমরা গ্রাফ ড্র করে নিই। তাহলে এটার মানে ইন্টারসেপ্ট ফর্ম করে তাকে আমরা এখানে ড্র করলাম, এটার ইন্টারসেপ্ট ফর্ম করে তাকে আমরা এখানে ড্র করলাম। এটা হচ্ছে গ্রাফ আঁকা প্রায় কমপ্লিট। এরপরে দেখতে হবে এই যে গ্রাফগুলো আঁকলাম তাদের ইনইকুয়েশনগুলো কোথা থেকে এসছে এবং তারা 0 0 স্যাটিসফাই করছে কিনা। যদি 0 0 স্যাটিসফাই করে তাহলে 0-র দিকে অ্যারো টানতে হয়, আর যদি 0 0 দ্বারা এরা স্যাটিসফাই না হয় তাহলে 0-র উল্টো দিকে অ্যারো টানতে হয়। তারপরের কাজ হচ্ছে সেই অ্যারোগুলো ওভারল্যাপ কোথায় করছে বা কমন রিজিয়ন কোনটা সেটাকে খুঁজে বের করা। কমন রিজিয়নের চারপাশে যে কর্নার পয়েন্ট আছে সেই কর্নার পয়েন্টগুলোকে খুঁজে বের করা। যদি সবগুলো কর্নার পয়েন্ট বের না হয়ে থাকে, কিছু যদি সলভ করে বের করতে হয় সেটা সলভ করে বের করে নেওয়া। এখানে আমাদের একটাই সলভ করতে হয়েছিল, কোনো কোনো অঙ্কেতে দুটোও সলভ করতে হয়। সলভ করে সেই কর্নার পয়েন্টগুলোকে বের করে নেওয়া। কর্নার পয়েন্ট সব বেরিয়ে যাওয়ার পর সেই কর্নার পয়েন্টগুলোতে জেডের ভ্যালু বের করা। এখানে আমাদের 4টে কর্নার পয়েন্ট ছিল, 4টে কর্নার পয়েন্ট আমরা পরপর লিখে নিয়েছি। সেই 4টে কর্নার পয়েন্টে আমরা জেডের ভ্যালু বের করেছি। এবার যেহেতু এটা ম্যাক্সিমাইজ ফাংশন ছিল তাই আমাদের এর ভেতর থেকে যেটা ম্যাক্সিমাম সেইটাকেই চয়েস করতে হবে এবং তার জন্য যে এক্স ওয়াই এর ভ্যালু আসবে সেটাই হচ্ছে এলপিপি সলিউশন। যদি এটা মিনিমাইজ ফাংশন হতো তাহলে এর মধ্যে থেকে যেটা মিনিমাম হতো তার জন্য যে এক্স ওয়াই এর ভ্যালু আসতো সেটা হচ্ছে এলপিপি সলিউশন। এই হচ্ছে কমপ্লিট এলপিপি কি করে সলভ করে, গ্রাফিক্যালি কি করে সলভ করে তার পদ্ধতি।